সেই ইঁদুরটা বাদরটা কে আমার জানা আছে। দুজনের ঝগড়াটে সেই বিকালে ঝগড়ার মতো আশ্চর্য হয়ে দেখতে লাগলো। বিকালেরটা থামাতে না পারলেও এবারে ঝগড়াটা থামিয়ে দেওয়ার চেষ্টা করলো গৌরী, তবুও দুজনের কিছুতেই থামলো না। মান্যতা এত সময় ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ওদের ঝগড়াতে বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়ে রুমে এলো। দুজনকে বকে ধমকিয়ে থামানোর চেষ্টা করলো, কাজই হলো না। হঠাৎ জলদ গম্ভীর বজ্রকণ্ঠের আওয়াজে পুরো পরিবেশ মুহূর্তে বরফ শীতল আবহাওয়ার মতো ঠান্ডা হয়ে গেল। এখানে হচ্ছেটা কি? পড়ালেখা বাদ দিয়ে এখানে এত চিল্লাপাল্লা হচ্ছে কেন তোমাদের? হোয়াট ইজ রং উইথ ইউ? নাফিমের মোটা তাজা শরীরের বাহু ভেদ করে একজোড়া ডাগর ডগর ভয়ার্ত কম্পিত চোখ উকি দিতে তীক্ষ্ণ বাক্যদয় সেখানেই থেমে গেল নিভানের। নজরে নজর পড়তেই তড়িৎ গতিতে নজর আবারও নাফিমের মোটা তাজা শরীরের পিছনে লুকিয়ে নিল কৌরি। কাল আসার সময় এক পলক দেখেছিল শ্যামবর্ণ লম্বা চওড়া সুঠামদেহী এই মানুষটাকে। আজ আরও এক পল দেখে কৌরির মনে হলো মানুষটা যেমন তেমন থাক, এই ভয়ঙ্কর গলার স্বরের জন্য একদিনও তার বউ টিকবে না। আর বিয়ের আগে যদি সেই মেয়ে এনার গলার স্বর শোনে তবে বিয়েতেও জীবনে রাজি হবে না, মরে গেলেও না। ডগর ডগর নজর জোড়া নাফিমের পেছনে লুকিয়ে যেতেই নিভানের মনে হলো এ ঘরে তার ভাই বোন ছাড়া অন্য কারো বাস আছে। এই রুমে যে বাহিরের একটা মেয়ে আছে হঠাৎই খেয়াল ছিল না নিভানের। বাড়িতে ঢোকার পর সিঁড়িতে উঠতে গিয়ে ড্রয়িং রুমের পাশ ঘেঁষে রুমটা থেকে তিনটা মানুষের এত এত হজর বড়লো তর্ক বিতর্ক ভেসে আসছিল। মেজাজ শান্ত রেখে উপরে হয়ে ওঠা হয়নি আর। এটাও খেয়াল ছিল না তার অপরিচিত একজন মেয়ে রুমে আছে। পরিবেশ একদম শুনশান। পিছে মুড়ে গটাগট পা চালিয়ে চলে গেল নিভান। পায়ের শব্দ মিলিয়ে যেতেই সশব্দে শ্বাস ফেলল সবাই। মান্যতা এবার দাঁতে দাঁত চেপে তোকে কতবার বলছি, নাফিম আর ছোট দাদাভাই যেখানে থাকবে সেখানে তুই থাকবি না, যাবি না। এখন হয়েছে তো। আমি যাইনি তো, ও এসেছে। আবার তর্ক করিস মুখে মুখে। ও এসেছে তো কি হয়েছে? ওকে খোঁচালি কেন তুই? আমি খোঁচাইনি, আমি ভালো কথা বলেছিলাম, ও অযথা তর্ক শুরু। মৌন। মৌনতা অতিরিক্ত রাগে মৌনতাকে ডেকে উঠায়। আর কথা বাড়ালো না সে, চুপ হয়ে গেল। সবাই শুধু তার দোষ দেখে, সবাই যে অকারণে তার পিছে লাগে এটা দেখে না। নিভানের গলার স্বর শুনে সান্ত্বনা রহমান আর নিহারিকা বেগমও সেখানে হাজির হলেন। তবে নিভান চলে যাওয়ার পর সান্ত্বনা রহমান শঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে এখানে? নিভান চিল্লালো কেন? নিশ্চয়ই দুটোতেই আবার ঝগড়া বাঁধিয়েছে। মান্যতা কিছু বলতে যাবে, তাকে বলতে না দিয়ে বিলাপ করে ফের শান্তনু রহমান বললেন, আল্লাহ, একই মার পেটের ভাই বোন তোরা, কোনো সৎ ভাই বোন নস, তবুও এক জায়গায় থাকতে পারিস না? ঝগড়াঝাটি মারামারি শুরু হয়ে যায়, তবে এক জায়গায় হোস কেন? এই কেমন ছেলে মেয়ে আমার! নতুন একটা মেয়ে এসেছে, তার সামনেও ঝগড়া, তাকেও মান্য করলো না। এ কি ছেলে মেয়ে হয়েছে আমার! তুমি আবার কিসব বলা শুরু করলে ছোট মা? কিছু হয়নি তো নিভান চিল্লালো কেন? অতিরিক্ত কিছু না হলে তো ছেলেটা উফটাও শব্দ করে না। আর এই দুটোকে তুই এখন আমাকে নতুন করে চেনাচ্ছিস? আমি চিনি না বুঝি এদের? মান্যতা এবার পড়ল মহাবিপদে। এই দুটো ছোট মাকে জ্বালিয়ে পুড়িয়ে তার মাথা নষ্ট করে দিয়েছে। আগের ছোট মা কত শান্ত ছিল, এখন বকতে শুরু করলে আর থামে না। মায়ের দিকে অসহায় নজরে তাকালো মান্যতা, সেটা বুঝে নিহারিকা বেগম সান্ত্বনা রহমানকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলেন। তবুও সান্ত্বনা রহমান মৃদুস্বরে নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে আওড়ালেন, দুটো জ্বালায় দেখবে একদিন আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। বাপটা সারা বছর এদের শুধু আরাম করে ঘুরে বেড়ায়, আর আমার হয়েছে যত সব জ্বালা। নিহারিকা বেগম জানেন এবার সান্ত্বনা রহমান ছেলে মেয়েদের ঝাঁজ ছেলে মেয়েদের বাপের উপরেই উঠাবে। মুখে বকে বকে শান্ত হতে না পারলে ফোন দিয়ে শাহেদকে ইচ্ছে মতো বকে বকে তার 14 গোষ্ঠী উদ্ধার করবে। নিহারিকা বেগম আর সান্ত্বনা রহমান চলে যেতে নাফিম কৌরির দিকে ফিরে মুখটা অসহায় ভঙ্গিমা করে বলল, বিশ্বাস করো ফুলকৌরি, আমি মোটেই দুষ্টু ছেলে নই। ও সারাক্ষণ আমাকে মোটো বলে খেপায়। আমার রাগ হয় না বলো? আর আমার চকলেটগুলো চুরি করে নিয়ে নেয়। আমার চকলেটগুলো ফেরত চাইলে ইচ্ছে করে আমার সাথে ঝগড়া বাঁধায়। আমি ওর কোনো কিছুতে হাত দিলে আম্মুকে বলে আমাকে বকা শোনায়। তবে আমি কোনো ওকে ভালো বলবো, ওর কথা শুনবো। তুমি বলো আমি কি দুষ্টু ছেলে? মান্যতা আবারও ব্যালকনিতে চলে গিয়েছে। মৌনতা চুপচাপ বসেছিল। নাফিমের কথাগুলো শুনতে ফোঁস করে উঠল, কিন্তু কৌরির নজরে নজর পড়তেই থেমে গেল। চুপচাপ উঠে রুম থেকে চলে গেল। নিজের কোনো ভাই বোন ছিল না বিধায় এসব ঝগড়াঝাটির ঝামেলা হয়নি। নাফিমের গোলুমলু মিষ্টি চেহারায় অসহায় ভঙ্গিমা ভালো লাগলো না কৌরির। মিষ্টি হেসে নাফিমের গাল দুটো টেনে দিয়ে বলল, নাফিম তো মোটেই দুষ্ট ছেলে নয়, ও খুব ভালো ছেলে।
তবে আপু তোমার বড় হয় না, তার সাথে এভাবে ঝগড়া করা একদমই ভালো না। ছেলে হয়ে তো মোটেও ঠিক হয়নি তোমার। আর আপু তোমাকে দুষ্টুমি করে উল্টাপাল্টা নামে ডাকে, যদিও এটা ঠিক না, তাই বলে আপুর সিক্রেট তুমি সবার সামনে এইভাবে বলে দেবে? আপু লজ্জা পায় না? আমাকে মোটু বলে, আমার ভালো লাগে না। নাফিমকে জবাবে কি বলবে ভেবে পেল না কৌরি, তবুও ভালো মন্দ কথা বলে এটা ওটা বোঝাতে লাগলো তাকে। ঝরঝরে নজর মুগ্ধ হওয়ার মতো একটা সকাল। নিজের আরামদায়ক বিছানায় বালিশ আঁকড়ে উপর হয়ে শুয়ে আছে নিভান। চোখ বন্ধ থাকলেও জেগে আছে সে। স্বপ্নটা দেখে ঘুমটা ভেঙেছে তার। একজোড়া মুগ্ধকর আখিদ্বয় অশ্রু বরণ করে চলেছে, অথচ সে নিটল চোখ চেয়ে সেই চোখ জোড়া দেখছে, কিন্তু কিছুই বলছে না। শুধু যে আজ স্বপ্নটা দেখেছে এমনটা নয়, এই স্বপ্নের উৎপত্তি হয়েছে আজ থেকে 3 দিন আগে। হঠাৎ এরকম একটা স্বপ্নের মানেটা কি বুঝে উঠতে পারছে না নিভান। এমন স্বপ্ন এর আগে এসে কখনো দেখেনি, অথচ আজ 3 দিন ধরে রাতে ঘুমালেই একই স্বপ্ন দেখে চলেছে। আর রাতে যে কবার এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে, পুনরায় আবার ঘুমাতে গেলে সে একই স্বপ্ন। ওই একজোড়া ক্রন্দনরত চোখ তাকে আজ 3 দিন ধরে অস্থির করে তুলেছে। রাতের আরামের ঘুমটা তার হারাম করে তুলেছে। আর সময় অসময়ে চোখ বুঝলেই ওই একজোড়া চোখ ভেসে উঠছে তার বদ্ধ দুয়ারের অন্তরিক্ষে। বিষয়টা বেশ অদ্ভুত লাগছে তার কাছে। এই যে চোখ বন্ধ করে আছে, সেই মোটা মোটা ভেজা আখিজোড়া ভেসে বেড়াচ্ছে তার বদ্ধ অক্ষিপটে। চেনা পরিচিত এরকম কোনো নজরে নজর পড়েছে বলে মনে তো হয় না নিভানের। তবে আকস্মিক এরকম একটা স্বপ্ন রোজ রোজ দেখে যাওয়ার মানেটা ঠিক কী? বালিশের পাশে থাকা ফোনের তীব্র ভাইব্রেশনে ভাবনা কাটল নিভানের। চোখ না খুলে নির্দিষ্ট জায়গা থেকে ফোনটা হাতড়িয়ে নিল। দেখার বিশেষ প্রয়োজন মনে করলো না। কলটা কে করেছে হয়তো বুঝে নিতে পেরেই চোখ বন্ধ রেখে রিসিভ করে কানে ধরল সে। বল। গম্ভীর কণ্ঠটা আরো গম্ভীর। সেটা বুঝে ওপাশের মানুষটা সিরিয়াস ভঙ্গিতে বলল, সকালে দৌড়াদৌড়ি না করে এখনো শুয়ে আছিস যে? ব্যাপার কি? শরীর ঠিক আছে তো তোর? আজ তোর অফিস বাদেও রেস্টুরেন্টে সময় দিতে হবে, মনে আছে তো? হুম। রেস্টুরেন্টের দিকে কয়টা আসবে? এবার চোখ খুলে উঠে বসলো নিভান। বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, যে সময়টাতে রোজ বৃহস্পতিবারে যাই। ওকে, আয় তবে। দেখ, আরও একটু সময় নিয়ে তাড়াতাড়ি আসতে পারিস কিনা। 1 সপ্তাহের মতো দেখা হয় না, একটু আড্ডা দেওয়া হবে। আল্লাহ হাফেজ। নিভানের কাছে সময় চাওয়াটা অহেতুক, তবুও ও বলল ত্রিনয়। নিভান ও ত্রিনয়ের কথার উত্তরস্বরূপ কোনো জবাব দিল না, শুধু আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিল। নিজেকে ফর্মাল ড্রেসে রেডি করে নিয়ে উপর থেকে নিচে নামতেই ড্রয়িং রুমে দিবাকেও রেডি হয়ে বসে থাকতে দেখলো নিভান। সেদিকে বিশেষ গুরুত্ব না দিয়ে ডাইনিংয়ের খাবার রেডি করতে ব্যস্ত মায়ের দিকে তাকালো নিভান। স্বামী সংসার প্রিয় কাকে বলে এই নারীটিকে না দেখলে কেউ বুঝবে না। আমি বের হচ্ছি, আল্লাহ হাফেজ। এ কি, খেয়ে যাবি না? এই তো খাবার প্রায় রেডি, খেয়ে যা। সামনের দিকে এগুতেই নিভান নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলবে, তার আগে দিবার পাশে বসা ফাতেমা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, নিভান দাদুমণিকে একটু তোমার গাড়িতে করে তার গন্তব্য মতো পৌঁছে দিও তো। ভদ্রমহিলার সম্পর্কে নিভানের দাদি হলেও তার সাথে বিশেষ সম্পর্ক নেই নিভানের। না নিভান ওনাকে দাদিমা বলে ডাকে, আর না উনি নিভানকে অন্য নাতিদের মতো দাদুভাই বলে সম্বোধন করে। তবুও দুজন দুজনের জায়গা থেকে সম্পর্ক ঠিক রাখার প্রয়াস করে যাচ্ছে। বিধায় দাদির চেয়েও গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে তখন এর উত্তরে নিভান বলল, আমার আর খেয়ে যাওয়ার সময় হবে না মা, অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বাইরে খেয়ে নেব। আর কারো বাইরে খাওয়ার প্রয়োজন হলে আমার গাড়িটা বাদেও বাড়িতে আরও 2টো গাড়ি আছে। আর হাফিজ ভাইকে মাসে মাসে বেতন দেওয়া হয়, তাই না? চলে গেল নিভান। শাশুড়ি আর ননদ ঝিয়ের অসন্তুষ্ট মুখের দিকে নিষ্পলক কিছু সময় তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলেন নিহারিকা বেগম। জাহিদ সাহেবের খাবার নিয়ে কেটে পড়লেন সহসা। যদিও নিভানের এহেন ব্যবহার নিয়ে শাশুড়ি অনেক আগে অভিযোগ আর কথা শোনালেও এখন যে শোনাবেন না এটা তিনি জানেন। তবুও শাশুড়ির এই অসন্তুষ্ট মুখটা ঠিক ভালো লাগলো না ওনার। দিবা হয়তো জানতো সে বললে নিভান নিয়ে যাবে না, তাই নানিমাকে হয়তো নিভানকে বলার জন্য হাত করেছে, বুঝিয়েছে। কিন্তু এটাতেও যে নিভান বলবে না সেটা এতদিন ধরে নিভানকে দেখার পরেও বুঝেনি মেয়েটা। সকাল সকাল বাড়ির পেছনের বাগানটাতে গিয়েছিল কৌরি। মূলত রানী সাহেবা তাকে নিয়ে গিয়েছিল তার করা সবজি বাগান দেখাতে। সেখান থেকে ফিরছিল কৌরি। বাড়িতে ঢুকতে গিয়ে ড্রয়িং রুমের ঘটনাটা সদর দরজায় দাঁড়িয়ে দেখছে সে। মানুষটা এমন অদ্ভুত টাইপের কেন? কাল যে ধমকটা দিল তারপর আর ওই মানুষটার সামনে পড়তে চায় না কৌরি। যদি কোনো কারণবশত মানুষটার সামনে সেও কোনো ভুল করে ফেলে, আর সেই ভুলের জন্য যদি ওরকম ঘর কাঁপিয়ে একটা ধমক দেয় ওই অদ্ভুত মানুষটা,
তবে তো সে শেষ, সেদিনই তার জানাজার ব্যবস্থা করতে হবে। তাই রানী সাহেবা ভিতরে চলে গেলেও সে ভিতরে ঢুকতে পারল না। নিভান সদর দরজার দিকে আসতে দেখেই তড়িৎ গতিতে ফের বাগানের দিকে চলে গেল সে। নিভানও বুঝতে পারলো কেউ তাকে দেখে দৌড়ে চলে গেছে। বাড়ির লন এরিয়াতে পা রাখতেই কাউকেও সেভাবে নজর পড়লো না নিভানের। আর এই সময় তো মৌনতা, নাফিম কেউই বাড়িতে থাকে না। তবে ভাবনা আর সামনে এগোলো না নিভানের। গাড়িতে উঠে বসলো। তবে তার তীক্ষ্ণ অনুভব শক্তি বলছে কেউ তাকে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে, হয়তো তার চলে যাওয়ারই অপেক্ষা করছে। গাড়িতে বসে আরো একবার সতর্ক নজর আশেপাশে বুলালো নিভান। হঠাৎ নজর উপরের দিকে যেতেই দেখলো সদ্য ঘুম থেকে ওঠা ইভান ব্যালকনি রেলিংয়ে দু হাতে দুপাশে ভর করে ঝুঁকে দাঁড়িয়ে আছে। দুই ভাইয়ের মধ্যে গলাগলি টাইপের বিশেষ সম্পর্ক নেই, তবে যেটুকু আছে দুজনের ভিতরে পুষে রেখেছে। কেউ কাউকে সেই অনুভূতিটা দেখাতে রাজি নয়। নিভান মুখ ফিরিয়ে নেওয়ার আগে ইভান তার দিকে তাকালো। কৌড়ির লুকানোর ব্যাপারটা হয়তো কিছু বুঝে ফেলেছে সে, তাই নিভানকে চোখ দিয়ে বাগানের পাশে পিলারের আড়ালে নজর দিতে ইশারা করলো। ইভানকে ইশারা করতে দেখে একটু আশ্চর্য হলেও ইশারা বুঝতে সময় নিল না নিভান। কপাল কুঁচকে সেদিকে তাকাতেই নজর শিথিল হয়ে এলো তার। কাল রাতে নাফিমের মোটা তাজা শরীরের বাহু ভেদ করে ডগর ডগর যে নজর জোড়া উকি দিয়েছিল, সেই ডগর ডগর নজর জোড়া স্পিরালের আড়াল থেকে উকি দিচ্ছে। কাল কম্পিত ভয়ার্থ ছিল, আর আজ সে নজর জোড়া সতর্ক। কপাল এবার একটু নয় বেশ কুঁচকে গেল নিভানের। মানেটা কি? তাকে দেখে এরকম লুকানোর কি আছে? অদ্ভুত মেয়ে তো বটে, আশ্চর্য। তবে নিভানের মনে হলো এই মেয়েটার ডাগর ডাগর নজর জোড়ার সাথে কোথাও একটা খুব সাংঘাতিক মিল আছে। কাল রাতেও তার মনে হয়েছিল, তবে কোথায়? স্বপ্নে দেখা ক্রন্দনরত চোখ জোড়া?